নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাকবোর্ড ক্লাস 2025 ক্লাস 10 বাংলা এমসিকিউ। এই ভিডিওতে আমরা মোটামুটি 100+ এমসিকিউ আলোচনা করব। মানে একটা ভিডিওতে সম্পূর্ণ যা কিছু তোমাদের 10 ক্লাস আসবে সেগুলো সব আলোচনা একটা ভিডিওর মধ্যে করব। তো আমরা এই ভিডিওতে কী কী আলোচনা করব আমরা সেটাও এখানেই বলে দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ভাগীরথীর উৎস সন্ধানে, ঘর ও বাহির, বিদ্যাসাগর, তাছাড়া আলোচনা করব মহেশ, তাছাড়া পল্লী সাহিত্য ছাড়া পদ্মা নদীর মাঝি, রাজকাহিনী এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে, রাজকাহিনীর যে 4টা গল্প আছে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো মোটামুটি আমরা 6টা গল্পর আলোচনা একটা ভিডিওতেই করব, এখন করতে চলেছি। তো যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আগামীকালকে পরীক্ষাতে তোমরা সব এই এমসিকিউগুলো পাবে। সর্বপ্রথমে তোমাদেরকে বলি যে তোমরা যতগুলো এমসিকিউ করবে তার মধ্যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমাদের যে পাঠ্য তালিকায় বা সূচিপত্রে রয়েছে যে কটা পড়া, যেমন ভাগীরথীর উৎস সন্ধানে জগদীশচন্দ্র বসু লিখেছেন। ঠিক আছে, যদি ভিডিওটায় দেখতে এই লেখাগুলি অসুবিধা আছে তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখতে অসুবিধা হবে না। ঘর ও বাহির রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, আর পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছে, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি ভারতচন্দ্র রায়গুণকর লিখেছে, ছাত্রধারা কালিদাস রায় লিখেছে, আর ছেলের দল সত্যেন্দ্রনাথ দত্ত কান্ডারি হুঁশিয়ার লিখেছেন কাজী নজরুল ইসলাম, আর বিভীষণপতি ইন্দ্রজিৎ মাইকেল মধুসূদন দত্ত, আর 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে রাজকাহিনী যে রয়েছে সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে এই কবির নাম, পড়ার নাম এগুলো মনে রাখবে। এরপরে আমরা চলে আসি যে কোনখান থেকে তোমাদের প্রশ্নগুলো হবে। সেটা হচ্ছে সবথেকে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভাগীরথীর উৎস সন্ধানে। ভাগীরথীর উৎস সন্ধানে যে মূল পড়াটি রয়েছে সেখান থেকে যে প্রশ্ন হবে এটা লিখেছে জগদীশচন্দ্র বসু। তাহলে ভাগীরথীর উৎস সন্ধানের এই যে আমরা যে পর্ব, এই পর্বে আমরা দেখব এখন। মানে প্রথমেই যে এমসিকিউগুলো তোমাদের ভাগীরথীর উৎস সন্ধান থেকে হতে পারে সেইগুলি হচ্ছে যেমন ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধ রচয়িতাকে। তো এটা তো সবাই জানো যে আচার্য বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু। আর ভাগীরথীর অপর নামগুলি কী কী? তো ভাগীরথীর অপর নাম হচ্ছে গঙ্গা। হ্যাঁ, এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা জাহ্নবী হবে। তো গঙ্গা, তাছাড়া পদ্মা। আচ্ছা, ভাগীরথী নামটি দেওয়ার কারণ কি? এলা ধরো 1 নম্বর 2 নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে। তো এই যে আমরা নিচের উত্তরটা দেখে নেব ও উপরেটা ছেড়ে, যে ভাগীরথী পৃথিবীর বুকে গঙ্গাকে এনেছিল বলেই গঙ্গার নাম হয়েছিল ভাগীরথী। তাছাড়া এই ভাগীরথীর সন্ধানে গল্পতে কি রয়েছে? জগদীশচন্দ্র বসু আর গঙ্গার যে একটা তাদের যে মেলবন্ধন, কারণ লেখক জগদীশচন্দ্র বসুর বাড়ির নিচেই গঙ্গা প্রবাহিত। লেখক জগদীশচন্দ্র বসু প্রতিদিন সেখানে গিয়ে বসত নদীর তীরে, নদীকে প্রশ্ন করত। এই ধরনের কথাগুলো রয়েছে যে গঙ্গার উৎপত্তি কোথায়, নদীর সেই কুলুকুলু ধ্বনি থেকে উত্তর আসত মহাদেবের জটা হইতে। তো সেই সব গিয়ে নিয়েই প্রশ্ন, এখান থেকে অন্য কোনো প্রশ্ন হতে পারে না। তো লেখক জগদীশচন্দ্র বসুর গঙ্গা আনার পরিচয় কবে থেকে? আচ্ছা, গঙ্গার থেকে মানে কবে থেকে পরিচয় ছিল গঙ্গার সঙ্গে? তো বাল্যকাল থেকেই ছিল। আচ্ছা, লেখক নদীকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতেন? যে সে কোথা হইতে আসছে। আর কি উত্তর পেতেন? মহাদেবের জটা হইতে। এই উত্তরগুলো লেখাই আছে এখানে, তোমরা এগুলা খাতাতে নোট ডাউন করে নিতে পারো। যেমন আরেকটা প্রশ্ন ছিল যে আমার প্রিয়জন আজ কোথায়? তো লেখক তার উত্তর প্রশ্নের ভাবে পেয়েছিলেন, সেটা কোথায়? মহাদেবের পদতলে। লেখক জাহ্নবীর উৎপত্তি সম্পর্কে কি শুনেছিলেন? লেখক শুনেছিলেন যে, এখানে উত্তরটা আমরা লিখেছি যে লেখক শুনেছিলেন উত্তর পশ্চিমে তুষারমণ্ডিত গিরিশৃঙ্গ থেকে জাহ্নবীর উৎপত্তি। আচ্ছা, পুরাণ গ্রথিত যে লেখক উপস্থাপিত হয়েছিল তার নাম কি? তো এইগুলো হচ্ছে উপস্থিত হয়েছিল যেমন কারমাচুর। ঠিক আছে, এরপরে এখান থেকে আর অন্য কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা আশা করি নেই, হ্যাঁ না? আর যদি কোনো লাইন তুলে দেই, ঠিক আছে, তাহলে এরকম ধরনের লাইন তুলে পরে ড্যাশ পূরণ আসতে পারে। ঠিক আছে, যে শিব ও রুদ্র, ঠিক আছে, রক্ষক ও সংহার, ইয়া অর্থ বুঝিতে আর শূন্যস্থান পূর্ণ করো। তো এইভাবে ওই লেখক জগদীশচন্দ্র বসুর জন্ম 30শে নভেম্বর 1885। ঠিক আছে,
এই ধরনের আরও অনেক প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। তো আর তোমাদের এমসিকিউর জন্য অন্য কোনো দেখতে হবে না, লং প্রশ্নের জন্য এগুলো তোমরা দেখে নিতে পারো। যে আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়ি কাছদিয়া, গঙ্গা প্রবাহিত, ঠিক আছে। আর সেই কারণেই গঙ্গার সাথে যার ব্যক্তিত্ব পরিচয় সংক্ষেপে যেটা আমরা এখানে লিখেছি। তাছাড়া অন্য প্রশ্ন যেমন আছে ভাগীরথী গঙ্গা আনয়নের বৃত্তান্তটি সর্বসংক্ষেপে পড়ো। তো এই ধরনের প্রশ্নের উত্তর হতে পারে, যেটা তোমরা এটা খাতাতে নোট ডাউন করলে পড়লে এখন অনেক লেট হয়ে যাবে, কেননা আরও অনেক কিছু রয়েছে। যেমন গঙ্গার তীরে প্রিয়জন পার্থিব দেহ চিতানলে ভস্মীভূত হতে দেখে লেখকের মনে কী হয়েছিল, তো তার উত্তর এখানে রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো, ঠিক আছে। তো এরপরে আমরা যাব যেটা অন্য যে পড়া রয়েছে, সেটার নাম হচ্ছে তোমাদের ঘর ও বাহির। তো ঘর ও বাহির থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ঘর ও বাহির যে প্রবন্ধটি লিখেছে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে এই যে প্রশ্ন, তো সেই প্রশ্নই যে কী ধরনের আসতে পারে প্রশ্ন উত্তর, এগুলো আমরা এখন আলোচনা করে নেব। যেমন বাল্যকালে বলছে ভোগবিলাসের আয়োজন ছিল না, না আমাদের ভোগবিলাসের আয়োজন ছিল না কোন সময়, বাল্যকালে না শিশুকালে, তো শিশুকালে ছিল না, ঠিক আছে। দেখবে মূল প্রবন্ধ যে রয়েছে ঘর ও বাহির, সেখানে এগুলোর উল্লেখ রয়েছে, মানে ওখানে দেওয়া রয়েছে, উল্লেখ করা হয়েছে যে কোন সময় লেখকের জীবনে তাদের ভোগবিলাসের আয়োজন ছিল না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আদর করা ব্যাপারটা বিনোদনের জন্য, তো এটা অভিভাবকদের বিনোদনের জন্য হবে। এরপরে 3 নম্বর যেমন আছে যে আমরা ছিলাম শাসনের অধীনে, কাদের শাসনের অধীনে ছিল, চাকরদের শাসনের অধীনে ছিল। এরপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের বাড়ির দর্জি তার নাম ছিল নেয়ামত খালিফা, ঠিক আছে। আর আমাদের দিন কাটতো দোতলার দক্ষিণ পূর্ব কোণের ঘরে, ঠিক আছে, এইরকম ধরনের উত্তর হবে। তারপরে যে প্রশ্ন আমরা নিয়েছি যে বালকটি কবিকে বসিয়ে চারিদিকে গণ্ডি টানিয়ে দিত তার নাম কি ছিল, তার নাম ছিল শ্যাম। এরপরে 7 নম্বর যে প্রশ্ন আছে উপরের ঘাট শূন্য ও নিস্তব্ধ হতো কখন, দুপুর বেলায় নিস্তব্ধ হতো। কবির সমস্ত মনকে অধিকার করেছিল কোথায়, নিস্তব্ধ পুকুরের যে পুষ্করিণী রাজা, সেই এটা এই নির্জন পুষ্করিণী তীরে নির্জন বটতলাটি। তারপরে 9 নম্বরে যে প্রশ্ন আছে যেমন কবিদের যে দুধ দিত তার নাম তারা গোয়ালিনী। দক্ষিণের বারান্দার এক কোণে পুঁতে রোজ জল দেওয়া হতো আতার বিচি হবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ঘর ও বাহির প্রবন্ধটি রচয়িতা কে, রবীন্দ্রনাথ। এই রচনাটা কোথা থেকে এসেছে, জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ঘর ও বাহির থেকে এমসিকিউ। আরও অনেক আমরা এখানে শর্ট প্রশ্ন নিয়েছি, কিন্তু সেগুলো আর আলোচনা এখন করছি না, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এরপরেও তোমাদের আরও অনেকগুলো পড়া রয়েছে তার সাথে সাথে, ঠিক আছে। তো আমরা সেই পড়াগুলো দেখে নেব এরপরে একে একে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যাসাগর প্রবন্ধ। তো বিদ্যাসাগর প্রবন্ধ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তো বিদ্যাসাগর প্রবন্ধটি লিখেছে কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে বিদ্যাসাগর প্রবন্ধ থেকে যে এমসিকিউগুলো হবে সেগুলো আমরা এখন দেখে নেব। বিদ্যাসাগর প্রবন্ধটি কোন শ্রেণীর, তো এটা একটা চরিত্রমূলক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র নিয়ে হয়েছে। এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাসাগর প্রবন্ধ পড়ে আমরা কি জানতে পারি, বিদ্যাসাগরের জীবন আর চরিত্র সম্পর্কে জানতে পারি। বিদ্যাসাগর প্রবন্ধটি রবীন্দ্রনাথ কোন সাহেবের কথা উল্লেখ করেছেন, বেতুন সাহেবের। বর্ণপরিচয় বইটি কার লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বর্ণপরিচয় প্রথম ভাগে কোন চরিত্রের উল্লেখ রয়েছে, সেখানে গোপাল চরিত্রের উল্লেখ রয়েছে। গোপাল ও ঈশ্বরচন্দ্র কেমন ছিল, গোপাল ছিল সুবোধ বালক আর পিতামাতার আজ্ঞাবহ, এবং বালক ঈশ্বরচন্দ্র ছিলেন ঠিক তার বিপরীত। বর্ণপরিচয়ে রাখাল চরিত্রটি কেমন ছিল, সে দুর্দান্ত পড়াশোনায় অমনোযোগী ছিল। আর কেমন চরিত্রের প্রদুভাবে বাঙালি জাতি শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচিয়ে যেত, না রাখাল এবং ঈশ্বরচন্দ্রের মতো দুর্দান্ত ছেলের প্রদুভাবে বাঙালির জাতির শীর্ণ চরিত্রের অপবাদ ঘুচিয়ে যেত। একাদা বাঙালি জাতি কে আশা পূর্ণ করেছিল, একাদা নবদ্বীপের সচিমাতার দুরন্ত ছেলে নিমাই বাঙালির এই আশা পূর্ণ করেছিল। মসুরকই বলে কাকে উপহাস করা হতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করা হতো, ঠিক আছে। কেন না তিনি একটু দেখতে অন্যরকম ছিল, তার মাথাটা ছিল বড়, শরীরটা ছিল শীর্ণ। এই যে আমরা যেমন 12 নম্বর যে প্রশ্ন নিয়েছি, বঙ্গদেশে দয়ার সাগর নামে কে বিখ্যাত ছিল,
বঙ্গদেশে দয়ার সাগর নামে বিখ্যাত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সঙ্গে সংগ্রাম করে জয়লাভ করেছিল? প্রতিকূল অবস্থার সঙ্গে। প্রতিদিন আমরা দেখেছিলাম বিদ্যাসাগরের জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি এসেছে, তাদের সাথে লড়াই করে সে জয় হয়েছিল। এই ধরনের প্রশ্ন হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চরিত্রের প্রধান গৌরব কী ছিল? না, তার প্রধান গৌরব ছিল অজয়ে পৌরুষত্ব আর অক্ষয় মনুষ্যত্ব। আচ্ছা, কলেজ থেকে উত্তীর্ণ হওয়ার পর বিদ্যাসাগর প্রথমে কোন পদে নিযুক্ত হন? তো ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত, পরে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিযুক্ত হন। তো এই ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে, সম্ভাবনা খুবই রয়েছে, এছাড়া অন্য কোনো প্রশ্ন হবে না। তো এর যে পরবর্তী গল্প রয়েছে আমরা সেই গল্পটাই এখন চলে যাব। এরপরে যে রয়েছে তোমাদের বিখ্যাত গল্প, তার নাম হচ্ছে মহেশ। মহেশ গল্পটি লিখেছে কে? মহেশ গল্প লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে এই গল্পটি রচনা করেছে, এখানে রয়েছে কি? মূলে গল্পটি আমি একটু বলে দিই। গল্পই রয়েছে সেখানকার কাশীপুর গ্রামের জমিদার আর এক মুসলমান চাষির কথা উল্লেখ রয়েছে। মহেশ কি ধরনের রচনা? একটি ছোট গল্প। মহেশের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যে গ্রামকে নিয়ে মহেশ গল্প রচনা হয়েছে তার নাম হচ্ছে কাশীপুর। মহেশকে গল্পের কেন্দ্রীয় চরিত্রকে গফুর। গফুরের একটি মেয়ে ছিল, তার নাম কি? আমিনা, ঠিক আছে। মহেশ কোথায় বাঁধা থাকতো? একটা বাবলা তলাতে বাঁধা থাকতো। গফুরের একটি মা হারা মেয়ে ছিল, তার নাম কি? তার বয়স কত? তার নাম ছিল আমিনা, বয়স ছিল 10, 9, 10 বা 10। আর এখানে একটা উক্তি আমরা নিয়েছি যে ওটা হচ্ছে কি শুনি উক্তিটি কার? এটা তর্করত্নর উক্তি ছিল, ঠিক আছে। গ্রামের ব্রাহ্মণ ঠাকুর তর্করত্ন। গফুর মহাশয়ের জন্য না, গফুর মহেশের জন্য একটি আঁটিও খড় ধরে রাখতে পারেনি, কারণ জমিদার তার যে ঋণ দেনা ছিল তার দায়ে সব নিয়ে নিয়েছিল। আচ্ছা, 11 নম্বর যে প্রশ্ন নিয়েছি আমরা সেটা হচ্ছে যে গফুর কতটুকু জমি ভাগে চাষ করতো? তো 4 বিঘে, ঠিক আছে, 4 বিঘে 4 জমি চাষ করতো। এছাড়াও আরও প্রশ্ন আছে, যেমন কিন্তু দেয়ালটা পড়ে যাবে বাবা, এটা কার উক্তি? এটা তো আমিনার উক্তি। এটা কে বলেছিল? না, গফুরের মেয়ে তার বাবাকে বলেছিল। গফুর জমিদারের উদ্দেশ্য কি বলেছিল? জমিদারের উদ্দেশ্য বলেছিল যে মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নেই, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। গফুর মহেশকে কীভাবে হত্যা করেছিল? না, ক্ষুধা তৃষ্ণায় কাতর দিক বিদিক শূন্য হইয়া গফুর লাঙ্গলের মাথা দিয়ে মহেশের অনবত মাথায় সজোরে আঘাত করে তার মৃত্যু হয়েছিল। মহেশের মৃত্যুর পর গফুর কী করেছিল? মহেশের মৃত্যুর পর বেদনাকাতর গফুর অন্ধকার রাতে মেয়ের হাত ধরে বাইরে এসে ফুলবেড়ার চটকলে, কোথায়? ফুলবেড়ার চটকলে কাজ করতে চলে যায়। গফুর সেই গ্রামে কে ছিল? আর কেউ ছিল না। গফুর অন্ধকার রাতে এসে কোথায় দাঁড়িয়েছিল? সেই বাবলা তলাতে দাঁড়িয়েছিল। গফুর আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিল? আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে তোমার দেয়া মাঠের ঘাস, তোমার দেয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি করো না কখনো। তো এই ধরনের প্রশ্ন উত্তর হতে পারে। তাছাড়াও আরও অনেক প্রশ্ন উত্তর আমরা এখানে নিয়েছি, যেগুলা হয়তো লং কোশ্চেনের জন্য আসতে পারে। যেমন মহেশ গল্পটির, মহেশ শীর্ষক গল্প যে সময় উল্লেখ করা হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ করুন। আর তোমাদের আর দুটো গল্প রয়েছে, আমরা সেগুলো আলোচনা করলেই এই ভিডিওটা কমপ্লিট হয়ে যায় আর তোমাদেরও সব কিছু কমপ্লিট। পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য লিখেছে কে? পল্লী সাহিত্য হচ্ছে লিখেছেন যিনি, তার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এই গল্পর মূল বিষয়বস্তু কী রয়েছে? না, পল্লী বাংলায় যে উপকথা বা উপকাহিনী ছিল সেই সম্পর্কে বলতে চেয়েছে যে এগুলা সংগ্রহ করে রাখলে পরবর্তী প্রজন্মে বহুত সুবিধা হতো। তাহলে পল্লী সাহিত্য রচয়িতাকে? মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য লেখা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা তার গল্পটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা শীর্ষক থেকে গৃহীত হয়েছে। পল্লী সাহিত্য কাকে বলে? পল্লী সাহিত্য যেখানে পল্লী জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশা, মান অভিমান, গৃহ মিলন আছে, তাকেই পল্লী সাহিত্য বলে। আর মানুষের হৃদয়ের কথা নিয়ে সৃষ্টি করে যে সাহিত্য তার নাম হচ্ছে পল্লী সাহিত্য বা লোক সাহিত্য। পল্লী সাহিত্য রচিত কোন পরিবেশে? এই গ্রামের পরিবেশে, ঠিক আছে, পল্লী প্রকৃতির শ্যামল সুন্দর পরিবেশে রচিত হয়। আধুনিক শিক্ষার কর্মসানে স্রোতে কোনগুলি স্মৃতির অতল গর্ভে তলিয়ে গেছে? ওই পল্লীর যে উপকথাগুলি ছিল সেইগুলি তলিয়ে গেছে। তো এখান থেকে সেরকম কোনো প্রশ্ন হতে পারেনি, ঠিক আছে, এইগুলোই মোটামুটি রয়েছে। আর
অন্য যে আরেকটা গল্প রয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, যেমন পদ্মা নদীর মাঝি। আচ্ছা, তোমাদের মূল পড়ালা থেকে প্যাসেজ আসবে, ওটা মনে রাখবে। পড়াগুলো একটু ভালো করে রিডিং দিয়ে যাবে যদি সময় হইতো। তো পদ্মা নদীর মাঝি লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটি রচনা করেছে খুব সুন্দরভাবে। তার একটা উপন্যাস রয়েছে পদ্মা নদীর মাঝি, সেখান থেকে এই গল্পটি গৃহীত। পদ্মা নদীর মাঝি রচনাংশর লেখককে, রচনাংশ লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদী কোন মাছ ধরার মরশুম চলছিল? সেই সময় ইলিশ মাছ ধরার মরশুম চলছিল। কুবের মাঝি কোথায় মাছ ধরছিল? না, দেবীগঞ্জের মাইল রেড়ে কুজানে মাছ ধরছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার আসল নাম। সন্ধ্যাবেলায় নদীর বক্ষে কিসের আলো দেখা যেত? নদীর বক্ষে জেলে নৌকার আলোগুলি দেখা যেত। কুবের মাঝির অন্য দুইজন সঙ্গী কে কে ছিল? ধনঞ্জয় আর গণেশ ছিল। কেতুপুর কোথায় অবস্থিত ছিল? কেতুপুর পদ্মার তীরে অবস্থিত ছিল। নৌকা ও জালটি, কুবের মাঝি যে জালটি আর নৌকা দিয়ে মাছ ধরতো, সেই জালটি আর নৌকাটি কার ছিল? ধনঞ্জয় ছিল। তাইলে এই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, যেমন কুবেরের স্ত্রীর নাম কি? মালা, ঠিক আছে। আর তার একটা মেয়ে থাকে কপিলা, ওদের কথা এখানে নাই, হ্যাঁ না। আর তাছাড়া অন্য, আচ্ছা, উকিল সাহার পুকুর কুবের কেন পায়নি? আর কুবেরের টাকা না থাকার কারণে উকিল সাহার পুকুর সে জমা নিতে পারেনি। পদ্মা কৃপণ হয়ে যায় কখন? ইলিশের মরশুম ফুরালে পদ্মা কৃপণ হয়ে যায়। তো এই ছিল মোটামুটি এই ভিডিওতে আলোচনা। তোমাদেরকে আমি 6টা গল্প বা কাহিনী বা উপকাহিনীর আমি এমসিকিউ বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি রাজ কাহিনীকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর তারপরে একটা আমি, যদি সম্ভবত হই, তো গ্রামার পার্টগুলোকে নিয়ে রাতে বা ওই গল্প রচনা বা নিবন্ধ লেখা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগেছে, শেয়ার করো সবাইকে। ভিডিওটা পুরো দেখবে, বারবার দেখবে, কালকে এগুলোই আসবে। ধন্যবাদ সবাইকে।